লাস্ট এপিসোডে আমরা গার্ডিয়ান ইয়ে আর শাইয়ানের মধ্যে ফাইট দেখেছিলাম, যেখানে গার্ডিয়ান ইয়ে শাইয়ানের উপর তার ফুল পাওয়ার ইউজ করে কন্টিনিউয়াসলি অ্যাটাক করছিল, কিন্তু শাইয়ান সেই সবগুলো অ্যাটাক ব্লক করে তাকেই ইনজার্ড করে দেয়। আর সব শেষে সে গার্ডিয়ান ইয়েকে নিয়ে অনেক বেশি মজা নেয়। এই এপিসোডের শুরুতেও আমরা সেই ফরেস্টের সিন দেখতে পাই, যেখানে শাইয়ান গার্ডিয়ান ইয়েকে বলে, আমি এখান থেকে কোনো ইন্টেনশন ছাড়াই আমাদের লিডার আর ব্লিজ টেম্পলের লিডারের মধ্যে ফাইট দেখার জন্য যাচ্ছিলাম, কিন্তু মাঝ রাস্তায় না জানে কোথা থেকে বের হয়ে তুমি আমার উপর অ্যাটাক করে দিয়েছিলে। এরই জন্য দেখো আজ এখানে তোমার কি অবস্থা হয়েছে। এইসব শুনে গার্ডিয়ান ইয়েও ভাবতে শুরু করে যে হ্যাঁ, সে তো এখানে সঠিক বলেছে, কারণ সে তো এখান থেকে চুপচাপ কোথাও যাচ্ছিল, কিন্তু আমি পেছন থেকে তার উপর অ্যাটাক করে দিয়েছিলাম, কারণ আমি তো এটাই জানতাম যে সেক্টরের ভেতর লিডাররা একে অপরের সাথে লড়াই করছে, যার জন্য তারা অনেক বেশি ইনজার্ড হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যেই ব্লিজ টেম্পলের মেম্বাররাও চলে আসবে আর তারা তাদের সবাইকে সেখানেই শেষ করে দেবে। কিন্তু আমি যখনই এই জিনিসটা দেখেছি যে ব্লিজ টেম্পলের মেম্বাররা এখানে হাঁটতে শুরু করেছে, তখন আমিও এখান থেকে চুপচাপ পালানোর কথাই চিন্তা করেছিলাম, কিন্তু তখনই আমি আমার সামনে শাইয়ানকে দেখে নিজেকে আর থামাতে পারিনি, কারণ আমার শুরু থেকেই তার উপর অনেক রাগ ছিল, আর এটাই তার মতো এক বাস্টার্ডকে মারার সব থেকে ভালো একটা সুযোগ ছিল, কারণ আমি তো এটাই জানতাম যে সে এখনো আগের মতোই একেবারে ইউজলেস। কিন্তু এটা কে জানতো যে সে আগের মতো আর কোনো ইউজলেস না, সেও অনেক বেশি স্কিলড হয়ে গেছে। সত্যি আমি পাগল ছিলাম, কারণ আমি শুধুই তার সাথে লড়াই করার জন্য চলে এসেছিলাম, যার জন্য আজ এখানে আমার এই অবস্থা। কিন্তু এখন যেহেতু এই সব কিছু হয়েই গেছে, তাই এখন এক হয়তো এপার হবে নয়তো ওপার হবে, এইসব ভেবেই সে আবার সেই পাঞ্চ অ্যাক্টিভেট করে ফেলে, আর এইবার সে তার ফুল পাওয়ার ইউজ করে সেই পাঞ্চ অ্যাক্টিভেট করে। তার বডিতে এই সময় যত পাওয়ার আছে সেই সব পাওয়ার এক জায়গায় গেদার করে, আর সে ভাবতে শুরু করে এই অ্যাটাকেই এই জিনিসটা ডিসাইড হবে যে এখানে কি আমি বাঁচবো নাকি মরবো, কারণ যদি আমি এই অ্যাটাকটা তার বডিতে কোনোভাবে হিট করাতে পারি তাহলে সে এখানেই মরে যাবে আর আমি এই যাত্রায় বেঁচে যাব, আর যদি এই অ্যাটাকটাও মিস হয়ে যায় তাহলে আমি আমার ইন্টারনাল এনার্জির অভাবেই এখানেই মরে যাব। সে যখন এই সব কিছু ভাবতেই তার পাওয়ার গেদার করছিল, তখনই আমরা তার পেছনেই কিউনকে দেখতে পাই। সে সেখানে অনেক বেশি রেগেছিল। তখনই কিউন গার্ডিয়ান ইয়েকে বলে, ইউ বাস্টার্ড, ওকে সাহসকে দিয়েছে আমার হাজবেন্ডের উপর অ্যাটাক করার। এটা বলে কিউন পেছন থেকেই গার্ডিয়ান ইয়ের উপর অ্যাটাক করে দেয়, যার জন্য সে সেখানে অনেক বেশি ইনজার্ড হয়ে যায়। আর এই জিনিসটা দেখে গার্ডিয়ান ইয়ে সেখানে কিউনের উপর অনেক বেশি রেগে যায় আর বলে, ইউ ফাকিং বিচ, তোমার আমার পেছন থেকে অ্যাটাক করার সাহসকে দিয়েছে। আর এই সিচুয়েশনকে কাজে লাগিয়েই শাইয়ান সেখানে আর কোনো দেরি না করে তার ফিঙ্গার অফ লাউডি সর্ড ইউজ করে গার্ডিয়ান ইয়ের দুই পাই সেখানে কেটে ফেলে আর বলে, ইউ বাস্টার্ড, এখানে আমার তোমার সাথে লড়াই হচ্ছিল, তাই বলো তোমার এখানে আমার ওয়াইফকে গালি দেওয়ার সাহসকে দিয়েছে। আর এখানে তাদের দুজনের অ্যাটাকে গার্ডিয়ান ইয়ের অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়, কারণ এখানে কিউনের অ্যাটাকে যদিও সে সেন্সে ছিল, কিন্তু শাইয়ানের অ্যাটাকে সে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। তখনই শাইয়ান কিউনের কাছে চলে আসে আর বলে, কি হলো, তুমি এখন এখানে কি করছো? লাস্ট টাইম যখন আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি আমার সাথে বাইরে ঘুরতে যাবে, তখন তো তুমি আমাকে সেখানেই মানা করে দিয়েছিলে আর বলেছিলে যে আমি এখানে গ্র্যান্ড এল্ডারদের প্রোটেকশনের জন্য আছি, তাই তুমি যদি কোথাও ঘুরতে যাও তাহলে একাই চলে যাও। তাহলে বলো তুমি এখন এখানে কেন এসেছো? নিশ্চয়ই তোমার আমার কথা অনেক বেশি মনে পড়ছিল, তাই না? এই সব শুনে কিউন সেখানে একটু রেগে যায়, আর এর পরের মোমেন্টেই সে শাইয়ানের অজার ধরে চাপতে শুরু করে আর বলে, হ্যাঁ সত্যি আমি তোমাকে অনেক বেশি মিস করেছি, বিশেষ করে আমি তো তোমার এই ছোট পাপ্পুকে অনেক বেশি মিস করেছি। এই সিচুয়েশনের শাইয়ান সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই কিউন তার কথা কন্টিনিউ করে বলে, তুমি কোনো ইউজ না, কিন্তু তুমি এতদিন পর্যন্ত একটা ইউজ হওয়ার অ্যাক্টিং করছিলে। এর জন্য যখনই আমি সত্যটা জানতে পেরেছি, তখন থেকেই আমি তোমার এই ছোট পাপ্পুকে অনেক বেশি মিস করছি। কিন্তু তখনই শাইয়ান সেখানে কথা ঘোরানোর জন্য বলে, হেই, তুমি কি এই জিনিসটা দেখতে পাচ্ছ যে সেখানে লিডার আর ব্লিজ টেম্পলের মেম্বারদের মধ্যে লড়াই হচ্ছে? তাই চলো আমাদেরকেও সেই লড়াই দেখার জন্য যেতে হবে, কারণ যদি সেখান থেকে ব্লিজ টেম্পলের কোনো মেম্বার পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে আমরা তাকে সেখানেই বাধা দেওয়ার চেষ্টা করব। এইসব শুনে কিউন বলে, ও এই কথা, আমি তো এটা জানতে পেরেছি যে ব্লিজ টেম্পলের একটা মেম্বার সেখান থেকে আগেই পালিয়ে গেছে, আর বাকি সবগুলো মেম্বার এই সময় লিডারের সাথেই লড়াই করছে।
এটা শুনে শাইয়ান বলে, তাহলে চলো আমরা এখনই গ্রুপ লিডারের কাছে চলে যাই, আর যদি সেখানে আমরা ওনাকে কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে আমরা সেখানে ওনাকে সাহায্য করব। এইসব বলেই তারা সেখান থেকে সেই ফাইটের দিকে যেতে শুরু করে। তখনই শাইয়ান বলে, 1 মিনিট দাঁড়াও, আমরা তো এখান থেকে চলে যাব, কিন্তু গার্ডিয়ান ইয়ে তো এখনো মরেনি, সে এখনো জীবিত আছে। তাই যদি সে কোনোভাবে এখান থেকে পালিয়ে যায় তখন আমরা কি করব? আর আমরা তো এখানে তাকে জানেও মারতে পারবো না, কারণ তাকে এক হয়তো লিডার অথবা গ্র্যান্ড এল্ডাররাই মারতে পারবে। তাই আমাদের চলে যাওয়ার পর সে যাতে এখান থেকে কোথাও পালিয়ে যেতে না পারে, তাই আমাদের এখানে তার সাথে কিছু একটা তো করে যেতে হবে। এইসব শুনে কিউন বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো। এটা বলেই শাইয়ান আর কিউন গার্ডিয়ান ইয়ের কাছে চলে আসে, আর এরই সাথে তারা সেখানে এক ডেভিল ইসমাইলের সাথে বলে, তুমি তো এখানে তার 2টো পাই কেটে ফেলেছো, তাহলে চলো আমরা এখন তার 2টো হাতও কেটে ফেলি। এটা শুনে শাইয়ান বলে, না না, আমরা এখানে তার হাত না, তার পুরো ইন্টারনাল এনার্জি গায়েব করে দেই, আর এরই সাথে এখানে তার ঘোড়া কেটে ফেলি। নিশ্চয়ই যখন আমরা এরকমটা করব তখন সে লজ্জায় এখান থেকে পালানোর চেষ্টাই করবে না, সে ততক্ষণ পর্যন্ত এখানেই পড়ে থাকবে যতক্ষণ পর্যন্ত সে মরে না যায়। তখনই সিন শিফট হয় আর আমরা মোকিন সেক্টর লিডারকে দেখতে পাই। তিনি এখানে ব্লিচ টেম্পলের মেম্বারদের সাথে লড়াই করার জন্য এসেছিল, আর তিনি এখানে প্রায় ব্লিচ টেম্পলের সবগুলো মেম্বারকে মেরেই ফেলেছে। শুধু এখন এখানে 4th গ্র্যান্ড এল্ডার আর ব্লিচ টেম্পলের লিডারই বেঁচে আছে, কিন্তু তারাও এই সময় অনেক বেশি ইনজার্ড অবস্থায় আছে। 2-একটা অ্যাটাক পড়লে তারাও এখানেই মরে যাবে। তখনই মোকিন সেক্টরের লিডার ব্লিচ টেম্পলের লিডারকে বলে, তুমি আমার থেকে অনেক বেশি সিনিয়র, কারণ তুমি আমার মাস্টারের ফ্রেন্ড ছিলে, এরই জন্য আমি তোমাকে রেসপেক্ট করতাম। কিন্তু তুমি অনেক বছর ধরে আমাদের মোকিন সেক্টরের সাথে দুশ্মনী করে এসেছো, আর আজ তো আমাদেরকে শেষ করার জন্য আমাদের উপরই অ্যাটাক করার জন্য চলে এসেছো। কিন্তু তুমি যেহেতু আমাদের লিডারের ফ্রেন্ড ছিলে, তাই আমি এখানে তোমাকে রেসপেক্টের সাথে একটা সুযোগ দিতে চাই, যে বলো তুমি এখানে কিভাবে মরতে চাও, আমার হাতে নাকি নিজের হাতে? এইসব শুনে ব্লিচ টেম্পলের লিডার বলে, আমি জানি তুমি কেমন ওমেন, তোমার ক্যারেক্টার সম্পর্কে আমি সবকিছুই জানি, কিন্তু আমি সত্যি এই জিনিসটা বিশ্বাস করতে পারছি না যে তুমি তোমার ব্রেন খাটিয়ে কখনো এরকম কোনো প্ল্যান তৈরি করতে পারবে যার সাহায্যে আজ এখানে তুমি আমাদেরকে ফাঁসিয়েছো। তুমি কখনোই এরকম কোনো প্ল্যান তৈরি করতে পারো না। নিশ্চয়ই তোমার পেছনে কেউ আছে যে এই প্ল্যানটা তৈরি করেছে, কারণ আমি এটা জানি যে তোমার ব্রেন কখনোই এভাবে চলে না। সত্যিকার অর্থে তো তুমি কোনো কিছুর যোগ্যই না, তোমার মাথায় কখনোই এরকম কোনো স্ট্র্যাটেজি আসবে না। এইসব শুনে লিডার বলে, হ্যাঁ তুমি এখানে একদিক দিয়ে ঠিকই বলছো যে আমার ব্রেন এভাবে কাজই করে না, আর আমি এরকম কোনো স্ট্র্যাটেজি কখনোই তৈরি করতে পারবো না, আর আমার ভেতর অনেকগুলো কমতিও আছে। এরই জন্য যখন আমাদের প্রিভিয়াস লিডার আমাকে লিডারের জন্য চুজ করেছিল, তখন আমি ভেবেছিলাম যে হয়তো এখানে ওনার ডিসিশন ভুল ছিল, কারণ আমি কখনোই একটা লিডার হওয়ার যোগ্য ছিলাম না। কিন্তু না, এখানে তিনি না, এখানে আমি ভুল ছিলাম, কারণ আমি এই সেক্টর লিডার হওয়ার যোগ্য ছিলাম। এরই জন্য তিনি আমাকে লিডারের জন্য চুজ করেছিল। তিনি আমার ভেতর এরকম একটা গুণ দেখেছিল যার সাহায্যে একজন পার্সন একটা সেক্টর লিডার হতে পারে। তিনি আমাকে একবার বলেছিল যে তোমার ভেতর অনেক অ্যামেজিং একটা ট্যালেন্ট আছে, যে তুমি যে কোনো পার্সনকে দেখেই এই জিনিসটা বুঝতে পারো যে তার ভেতর কি ট্যালেন্ট আছে কি নেই। সত্যি তিনি অনেক অ্যামেজিং একজন পার্সন ছিল, যে তিনি এই সেক্টর মধ্যে আমি এত জুনিয়র হওয়া সত্ত্বেও আমাকেই এই সেক্টর লিডার বানিয়েছিল। তাই আমি এখন তোমাকে প্রাউডলি এই জিনিসটা বলতে পারবো যে এই সময় আমাদের সেক্টর ভেতর অনেকগুলো ট্যালেন্টেড পার্সন আছে, আর সেই ট্যালেন্টেড পার্সনদের মধ্যেই একজন আমাকে এইসব প্ল্যান তৈরি করতে সাহায্য করেছে। তখনই আমরা দেখতে পারি সেখানে কিউন আর শাইয়ানও চলে এসেছে, আর কিউন এইসব কিছু শুনে শাইয়ানকে বলে, এখানে লিডার যে ট্যালেন্টেড পার্সনের কথা বলছে সেই পার্সন তুমি, এর মানে এখানে লিডার তোমার প্রশংসা করছে। সত্যি এখানে তোমার প্রশংসা করতে দেখে আমি অনেক বেশি জেলাস ফিল করছি। এইসব শুনে সেখানে শাইয়ানও ভাবতে শুরু করে, এত ক্রিটিক্যাল মোমেন্টেও তিনি আমার প্রশংসা করছে, সত্যি এটা শুনে আমার অনেক ভালো লাগছে। তখনই ব্লিচ টেম্পলের লিডার বলে, সত্যি আমি অনেক সময় ধরেই তোমার সেক্ট আর সেক্টের মেম্বারদের উপর জেলাস ফিল করি, কারণ যদিও আমাদের সেক্ট তোমাদের থেকে অনেক বেশি পুরনো, আর আমাদের সেক্টর মধ্যে তোমাদের সেক্টর তুলনায় অনেক পুরনো মেম্বার আছে, আর তারাও অনেক বেশি ট্যালেন্টেড, আর অপর পাশে তোমাদের সেক্টর মধ্যে অনেক ট্যালেন্টেড পার্সন আছে, কিন্তু তারা অত ওল্ড না, তাদের বয়স অনেক কম। এর মানে ফিউচারে তারা নিজেদেরকে আরো অনেক বেশি গ্রো করতে পারবে, আর এরই সাথে নিজেদেরকে আরো অনেক বেশি স্ট্রং করে তুলতে পারবে।
এই সব কিছুর জন্যই আমি জেলাস ফিল করি। এখানে তোমার পাওয়ার লেভেল আর আমার পাওয়ার লেভেল প্রায় সিমিলার, কিন্তু এখন আর সিচুয়েশন দেখে এই জিনিসটা মনে হচ্ছে না তুমি আমার থেকে অনেক বেশি স্ট্রং। আর এখন তো তুমি আমাকে এটাও বলছো যে তোমাদের সেক্টর মধ্যে এই সময় আরো অনেকগুলো ট্যালেন্টেড পার্সন আছে। এইসব শুনে সত্যি আমি এখন আরো অনেক বেশি জেলাস ফিল করছি। আর নিশ্চয়ই এখন তুমি আমাকে এখানেই মেরে ফেলবে, কিন্তু না, এখানে আমি তোমার হাতে না, আমি নিজের হাতেই মরবো। এটা বলেই সে সেখানে নিজের উপরই অ্যাটাক করে দেয় আর বলে, যদিও তোমাদের গ্রুপের মধ্যে অনেক ট্যালেন্টেড পার্সন আছে, যদিও তারা ফিউচারে আরো অনেক বেশি স্ট্রং হতে পারবে, আর যদিও তুমি ফিউচারে আরো অনেক বেশি স্ট্রং হয়ে যাও না কেন, তোমাদের সেক্ট সম্পর্কে একটা কথা অনেক সময় ধরেই প্রচলিত হয়ে আসছে যে তোমাদের সেক্টর লিডার কখনোই 40 বছর পর্যন্ত বাঁচতে পারে না। নিশ্চয়ই তোমাকেও এই ফেথ একসেপ্ট করতে হবে। তুমিও কখনোই তোমার 40তম জন্মদিন পালন করতে পারবে না। এটাই মৌকিন গ্রুপের সেক্ট লিডারদের ভাগ্য। আজ পর্যন্ত এই সেক্টের কোন সেক্ট লিডারই 40 বছর পর্যন্ত বাঁচেনি, তারা এর আগেই মরে গেছে। তুমিও 40 বছর পর্যন্ত বাঁচতে পারবে না, এর আগেই মরে যাবে। আর এই শ্রাপের শিকার তোমাকেও হতে হবে। তাই এখন আমি এখানে মরে সরাসরি নরকে যাচ্ছি, আর সেখানেই তোমার জন্য অপেক্ষা করছি। তোমার 40 বছর পূরণ হওয়ার আগেই আবার আমাদের একে অপরের সাথে নরকে দেখা হবে। এইসব বলেই ব্লিচ টেম্পলের লিডার সেখানেই মরে যায়, আর তার বডি সেখান থেকে ভ্যাপোরাইজ হয়ে যায়। তখনই লিডার নিচে নেমে আসে আর ফোর্থ গ্র্যান্ড এল্ডারকে বলে, আমি জানি তুমি ট্রেটার, তুমি এত বছর পর্যন্ত আমাদের সেক্টর মধ্যেই তাদের এক জাসুস হয়ে কাজ করেছো। এর মানে তুমিও আমাদের সেক্টর একটা এনিমি, কিন্তু এতে আমার কোনো কিছুই যায় আসে না, কারণ তুমি অনেক লম্বা সময় ধরে আমাদের সেক্টর ভেতরই ছিলে। তুমি ছোট থেকে আমাদের সেক্টরেই বড় হয়েছো, তাই আমার মনে হয় না তোমার মনে মৌকিন সেক্টর থেকে বেশি ব্লিচ টেম্পলের প্রতি ফিলিংস হবে, কারণ আমি ছোট থেকেই তোমার সম্পর্কে সবকিছুই জানি। কারণ আমরা দুজন একসাথেই কাল্টিভেশন আর মার্শাল আর্ট প্র্যাকটিস করতাম, আর ছোট থেকেই আমরা একে অপরের অনেক ভালো ফ্রেন্ড ছিলাম। যদিও 2-3 বছর ধরে আমাদের মধ্যে একটু কনফ্লিক্ট চলছিল, কিন্তু আমার মনে হয় না তুমি সেই সময়গুলো ভুলে গেছো, যেই সময়গুলো আমরা একসাথে কাটিয়েছিলাম। এই সব কিছুর পরেও তুমি শেষ সময় আমাদের সাথে না, ব্লিচ টেম্পলের সাথেই ছিলে। নিশ্চয়ই এই সব কিছুর পেছনে তোমার অনেক বড় কোনো একটা রিজন ছিল। যদি তুমি আমাকে সেই রিজন সম্পর্কে বলতে, তাহলে নিশ্চয়ই এতে আমি তোমার সাহায্য করতাম, কিন্তু তুমি এরকম কিছুই করনি। তুমি সরাসরি আমাদের বিরুদ্ধে চলে গেছো, কিন্তু এখনো দেরি হয়নি, এখনো তুমি আমাদের সেক্টে আবার ফিরে আসতে পারবে। আমি এই সেক্টর লিডার, তাই আমি এখানে তোমাকে একটা সুযোগ দিচ্ছি যে তুমি আবার আমাদের সেক্টরে ফিরে আসো। আমি কথা দিচ্ছি, গ্র্যান্ড এল্ডারদের সাথে কথা বলে আমি সবকিছুই সলভ করে নেব। তোমাকে এই সেক্টর ভেতর ফিউচারে কোনো প্রবলেম ফেস করতে হবে না। এই সব কিছু শুনে ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে, সত্যি লিডার, তোমার মন অনেক ভালো, যার জন্য তুমি এত কিছু হওয়ার সত্ত্বেও আমাকে একটা সুযোগ দিচ্ছ, কিন্তু আমি এখন আর কামব্যাক করতে পারবো না। এটা বলেই তিনি সেখানে ওনার ফ্ল্যাশব্যাক বলতে শুরু করে যে অনেক বছর আগে ব্লিচ টেম্পল একটা স্পাই গ্রুপ স্টার্ট করেছিল, যেখানে তারা অনেক ছোট ছোট বাচ্চাদেরকে তাদের সেক্টর স্পাই হিসেবে অন্যান্য সেক্টর ভেতর স্টাডি করার জন্য পাঠিয়েছিল। আর সেই স্পাই গ্রুপের মধ্যে আমিও একজন ছিলাম। ব্লিচ টেম্পলের মেম্বাররা আমাকে স্পাই হিসেবে মৌকিন সেক্টরে পাঠিয়েছিল, কিন্তু সব থেকে বেশি অ্যামেজিং বিষয় তো এটা যে যতগুলো বাচ্চাকে ব্লিচ টেম্পল তাদের স্পাই হিসেবে অন্যান্য সেক্টর ভেতর পাঠিয়েছিল, তারা সবাই কিছু সময়ের মধ্যেই এক্সপোজ হয়ে গেছে, নয়তো কোনো না কোনো কারণে মরে গেছে। আর সেই পুরো গ্রুপের মধ্যে শুধু একজন পার্সনই টিকে ছিল, আর সেই পার্সন আর কেউ না, আমি শেষ পর্যন্ত এক্সপোজ হইনি। তাদের এই স্পাই মিশন অনেক আগেই ফেল হয়ে যেত যদি আমিও মরে যেতাম, কিন্তু আমার সাথে এরকমটা হয়নি। আমি অনেক বেশি ট্যালেন্টেড ছিলাম। শুরু থেকেই আমি মৌকিন সেক্টর ভেতর অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছি আর নিজেকে অনেক বেশি স্ট্রং করে তুলেছি। আর এরকম একটা সময় চলে এসেছে যখন আমি এই সেক্টর গ্র্যান্ড এল্ডার হয়ে গেছি। কিন্তু যখনই ব্লিচ টেম্পলের লিডার এই জিনিসটা জানতে পেরেছে যে তাদেরই এক স্পাই মৌকিন সেক্টর ভেতর গ্র্যান্ড এল্ডার হয়ে গেছে, তখনই তাদের মাথায় একটা প্ল্যান এসেছে যে যেহেতু সে মৌকিন সেক্টর এক গ্র্যান্ড এল্ডার হয়ে গেছে, তাই আমরা তাকে ইউজ করে সেই সেক্টর লিডার আর গ্র্যান্ড এল্ডারদের মধ্যে একটা ঝগড়া লাগিয়ে দেই। আর যখন এই জিনিসটা এক্সট্রিম লেভেলে চলে যাবে, তখন আমরা তাদের উপর অ্যাটাক করে তাদেরকে শেষ করে দেব। আর এই সব কিছুই আমার নসিবে লেখা ছিল, যার জন্য আজ আমার এই অবস্থা। এই সব কিছুর জন্যই আমার আর মনে হয় না যে এখন আমি আর তোমাদের কাছে ফিরে আসতে পারবো,
কারণ এটাই আমার ভাগ্যে লেখা ছিল। এইসব বলতে বলতে এই ফোর্থ গ্র্যান্ড এল্ডার সেখান থেকে পড়তে শুরু করে। তখনই লিডার নোটিস করে যে ওনার রক্ত পার্পল রঙের হয়ে গেছে। এই জিনিসটা দেখে তিনি দৌড়ে ফোর্থ গ্র্যান্ড এল্ডারের কাছে যায় আর ওনাকে ধরে ফেলে, আর এরই সাথে ওনাকে জিজ্ঞেস করে তোমার রক্তের রং এরকম কেন হয়েছে, তুমি কি তোমার বডির উপর সেই পয়জন ইউজ করেছো? এটা শুনে ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে, হ্যাঁ আমি সেই পয়জন নিয়েছি, আর সেই পয়জন নেওয়ার পর কেউ কখনোই বাঁচতে পারে না, কারণ সেই পয়জনের কোনো অ্যান্টিডোট নেই। তাই আমার মনে হয় না এখানে এরকম কেউ আছে যে আমাকে বাঁচাতে পারবে, আর এভাবেই হয়তো আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারবো। এই পয়জন ইউজ করার প্ল্যান আমার শুরু থেকেই ছিল। যদি এখানে আমরা জিততাম তাও আমি এই পয়জন ইউজ করতাম, আর যদি হারতাম তাও আমি এই পয়জন ইউজ করতাম, আর এভাবেই আমি আমার জীবন দিয়ে দিতাম আমি এত বছর পর্যন্ত মুক ইনসেক্টের মধ্যে যে ক্রাইম গুলো করেছি সেই ক্রাইমের বদলে। এই সব কিছুর জন্যই আমি কিছু বছর ধরে তোমার কাছ থেকে অনেক দূরে দূরে থাকতাম, যাতে করে আমাদের মধ্যে বন্ধুত্ব আর এত ঘনিষ্ঠ না থাকে। যদিও আমি এই সব কিছু নিজের ইচ্ছায় করিনি, কিন্তু আমার এই সব কিছু করতে হয়েছে, কারণ আমি একটা রুলস এর মধ্যে বাধা ছিলাম। এরই জন্য সেই সময় আমি তোমার কাছ থেকে দূরে সরে গিয়ে ফার্স্ট গ্র্যান্ড এল্ডারের সাথে হাত মিলিয়ে নিয়েছিলাম, আর ওনার সাথে সম্পর্ক আরো ভালো করার জন্য আমি তোমায় ওনার সামনে অনেকবার গালি দিয়েছিলাম। সেখানে আমি তোমাকে ইডিয়েট, বাস্টার্ড, রাস্কেল শুধু এইসব গালি দিয়েছিলাম, এর থেকে বড় কোনো গালি দেইনি। কিন্তু আমার মনে হয় না এখন আমায় তুমি সেই গালিগুলোর বদলে আবার গালি দিতে পারবে, কারণ আমি তো এখন মরতে চলেছি। তাই আমার মনে হয় না তুমি কোনো মৃত মানুষকে গালি দিলে সেই পার্সন তোমার সেই গালিগুলো শুনে কোনো কিছু মাইন্ড করবে, তাই তুমি এখন আর আমাকে গালিও দিতে পারবে না। এইসব শুনে লিডার বলে, না এরপরও আমি তোমাকে গালি দেব, যদি তুমি মরে যাও তাহলে আমি তোমার গ্রেভিয়ার্ডের সামনে এসে গালি দেব। এইসব শুনে ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে, সত্যি তুমি এখনো বদলাওনি, তোমার বিহেভিয়ার আগে যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে, আর আমি এটা চাই না যে তোমার সেই বিহেভিয়ার কখনো বদলে যাক। তাই প্লিজ তুমি কখনোই নিজেকে বদলানোর চেষ্টা করবে না। আর তাদের এইসব কথা শুনে দূর থেকে শাইয়ান ভাবছিল, আমার ফিঙ্গার অফ নির্বাণা কি ফোর্থ গ্র্যান্ড এল্ডারের সেই পয়জনকে কিওর করতে পারবে? না, আমার মনে হয় না এখনো এই স্কিল অত বেশি পাওয়ারফুল হয়েছে যাতে করে আমি এত পাওয়ারফুল পয়জনকেও কিওর করতে পারবো। কিন্তু যদি ওনার পয়জনকে কিওর করতে পারে তাও আমার মনে হয় না এতে কোনো কিছু বদলাবে, কারণ তিনি প্রথমেই এই জিনিসটা বলে দিয়েছে যে তিনি এখানে আর জীবিত থাকতে চায় না, তিনি মরতে চায়। তাই আমার মনে হয় না এখানে আমার ওনাকে বাঁচানোর জন্য ট্রাই করাটা ঠিক হবে। তাকে সেখানে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে দেখে কিউন বলে, তোমার কি মনে হয় না এখানে আমাদের ফোর্থ গ্র্যান্ড এল্ডার আর লিডারকে কিছু সময়ের জন্য একা ছেড়ে দিতে হবে? এটা শুনে শাইয়ান সেখান থেকে দৌড়ে তাদের কাছে চলে আসে, আর এরই সাথে ফোর্থ গ্র্যান্ড এল্ডারকে জিজ্ঞেস করে, আপনার কাছে কি আমাদেরকে বলার মতো আরো কিছু আছে? যদি থেকে থাকে তাহলে প্লিজ এখনো সময় আছে, বলে দিন। তার এইসব কথা শুনে লিডার বলে, হেই তুমি কি দেখতে পাচ্ছ না এখানে তার অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই সে মরে যাবে, আর তুমি এখন এখানে এসে তার কাছে এইসব আলতু ফালতু কি জিজ্ঞেস করছো? এইসব শুনে শাইয়ান বলে, প্লিজ লিডার আপনি একটু বোঝার চেষ্টা করুন, আমি এখানে কোনো আলতু ফালতু কথা বলছি না। আমরা তো এই জিনিসটা বুঝেই গেছি যে তিনি আমাদের সেক্টের ভেতর একটা জাসুস হিসেবে ছিল, যার জন্য তিনি আমাদের সেক্টে ধোকা দিয়েছে। কিন্তু ওনার কথায় তো এই জিনিসটা বোঝা যাচ্ছে যে ওনার মনে আমাদের সেক্টের জন্য ফিলিংস চলে এসেছিল। তাহলে তিনি এর পরেও কেন আমাদের সেক্টের বিরুদ্ধে কাজ করেছে? নিশ্চয়ই ওনার মনে এখনো এরকম কোনো কথা লুকিয়ে আছে যে কথাটা তিনি আমাদেরকে বলতে যাচ্ছে না। আমি ওনার কথায় এই জিনিসটা তো বুঝতে পেরেছি যে ওনার কাছে কিছু বাধ্যবাধকতা ছিল, যার জন্য ওনার না চেয়েও আমাদের সেক্টের বিরুদ্ধে কাজ করতে হয়েছে। তাই আমি এখন ওনার কাছে সেই জিনিসটাই জানতে চাই যে তিনি কেন এইসব কিছু করার জন্য বাধ্য ছিল। তাই ফোর্থ গ্র্যান্ড এল্ডার প্লিজ আপনি আমাদেরকে সেই জিনিসটা বলে দিন যে এই জিনিসটার জন্য আপনার এইসব কিছু করতে হয়েছে। এইসব শুনে ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে, সত্যি শাইয়ান তুমি অনেক বেশি স্মার্ট, তোমার কাছ থেকে আমি কখনোই কোনো কিছু লুকোতে পাইনি। হ্যাঁ, আমি এই সব কিছু করার জন্য বাধ্য ছিলাম, আর এই সব কিছু শুধু আমি আমার ছোট ভাইয়ের জন্য করেছি, কারণ ব্লিচ টেম্পলের লিডার আমার ছোট ভাইকে ক্যাপচার করে রেখেছিল। তিনি আমাকে অনেক আগেই এটা বলে থ্রেটেন করে রেখেছিল যে যদি আমি কখনোই ওনাদের বিরুদ্ধে চলে যাওয়ার কথাও ভাবি তাহলে তিনি আমার ছোট ভাইকে সেখানেই শেষ করে দেবে। তিনি আমার ছোট ভাইকে অনেক বছর আগে ক্যাপচার করেছিল। যখন আমি আমার ছোট ভাই থেকে আলাদা হয়েছিলাম তখন সে অনেক ছোট ছিল, সে তো ঠিক করে চলাফেরা এবং কথাবার্তাও বলতে পারতো না। আর এত বছর পর সে নিশ্চয়ই এই জিনিসটা এখনো জানে না যে তার একটা বড় বোন আছে।
আর আমার ভাইয়ের সম্পর্কে ব্লিচ টেম্পলের লিডারই সবকিছু জানতো, যে সে কোথায় আছে, কেমন আছে আর কোন অবস্থায় আছে। আমি যখন ছোট ছিলাম তখনই লাস্ট তাকে দেখেছিলাম, এরপর আমি আর তাকে কখনোই দেখিনি। তাই আমিও জানি না যে আমার ভাইকে। ব্লিচ টেম্পলের লিডার ছাড়া সেই সেক্টর আর কোনো মেম্বারই আমার ভাই সম্পর্কে কিছুই জানে না। আর এখন যেহেতু ব্লিচ টেম্পলের লিডারই মরে গেছে, তাই আমার মনে হয় না আমি আর কখনোই তাকে খুঁজে পাবো। আর নিশ্চয়ই আমার ভাইও এই সময় এই জিনিসটা জানে না যে তার বড় বোন আজ এখানে মরতে চলেছে। তাই প্লিজ, যদি কখনো তোমার আমার ভাইয়ের সাথে দেখা হয়ে যায়, তাহলে কখনোই তাকে আমার সম্পর্কে কিছুই বলো না। কারণ আমি এই সেক্টর ভেতর যা কিছু করেছি আর কার জন্য করেছি, এই সব কিছু জানলে সে অনেক বেশি কষ্ট পাবে। তাই আমি মরার আগে তোমার কাছে লাস্ট এই রিকোয়েস্টটা করে যাচ্ছি, প্লিজ আমার এই রিকোয়েস্ট তুমি পূরণ করো। তার এইসব কথা শুনে লিডার বলে, ঠিক আছে, আমিও এখানে তোমাকে ওয়াদা দিচ্ছি যে আমি নিশ্চয়ই তোমার ভাইকে খুঁজে বের করব আর তাকে বাঁচাবো। আর এরই সাথে আমি কখনোই তোমার সম্পর্কে তোমার ভাইকে কখনোই বলবো না। তখনই সেখানে ফোর্থ গ্র্যান্ড এল্ডার বলে, আমার ওয়াদা রাখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে আমার বডির উপর যে পয়জনটা ইউজ করেছি, সেই পয়জনের জন্য আমার বডির ইন্টারনাল এনার্জি ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। আর এরই জন্য আমার ইন্টারনাল অর্গান গুলো ধীরে ধীরে অকেজো হয়ে পড়ছে, যার জন্য আমার অনেক বেশি পেইন হচ্ছে। আর এই পেইন আমাকে একেবারে না ধীরে ধীরে মারবে, কিন্তু আমি এই পেইন এখন আর সহ্য করতে পারছি না। তাই প্লিজ, তুমি কি এখানে আমার লাস্ট কথাটা রাখতে পারবে যে আমাকে তুমি এই পেইন থেকে মুক্ত করার জন্য এক চান্সেই আমাকে এখানেই মেরে ফেলো? প্লিজ আমার উপর লাস্ট এই এহসানটা করো। তার এইসব কথা শুনে লিডার বলে, ঠিক আছে, আমি এখানে তোমার সেই কথাটা রাখবো। এটা বলেই তিনি সেখানে ওনার পাওয়ার ইউজ করে ফোর্থ গ্র্যান্ড এল্ডারকে সেখানে এক চান্সেই মেরে ফেলে, যার জন্য ওনাকে সেই পয়জনের জন্য যেই টর্চার গুলো সহ্য করতে হচ্ছিল, সেই টর্চার থেকে উনি মুক্ত হয়ে যায়। আর সেই মোমেন্টে লিডারও অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা ফার্স্ট গ্র্যান্ড এল্ডারকে দেখতে পাই। তিনিও এই সময় গার্ডিয়ান ইয়ের কাছে চলে এসেছে। তখনই গার্ডিয়ান ইয়ে বলে, প্লিজ আমার সাহায্য করো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, নিশ্চয়ই তুমিও আমাকে অনেক বেশি ভালোবাসো। এখানে আমার সাহায্য করো, আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই, প্লিজ আমাকে বাঁচাও। এইসব শুনে ফার্স্ট গ্র্যান্ড এল্ডার বলে, সত্যি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসতাম, নিশ্চয়ই তুমিও আমাকে ভালোবাসতে, কিন্তু আজকের মিটিং এ আমার মনে হয়েছিল যে তুমিও ব্লিচ টেম্পলের এক মেম্বার। এখন এখানে আমার মনে হচ্ছে তুমি তো শুধু ব্লিচ টেম্পলের মেম্বারদেরকে সাহায্য করার জন্য আমার কাছে এসেছিলে আর আমার সাথে ভালোবাসার নাটক করেছিলে, কিন্তু সত্য বলতে কি, আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। এরই জন্য আমি কখনোই সেই মোমেন্ট গুলো ভুলবো না, যেই মোমেন্ট গুলো আমরা একসাথে কাটিয়েছি। এটা বলেই তিনি সেখানে গার্ডিয়ান ইয়ের গলা টিপে তাকে সেখানেই মেরে ফেলে। আর এরই সাথে সেখানেও একটা ইমোশনাল সিন ক্রিয়েট হয়ে যায়। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই মৌকিন সেক্টরের মধ্যে এই সময় কি কি হচ্ছে সেই সব কিছুই দূরের এক পাহাড়ের চটিতে দাঁড়িয়ে ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বাররাও দেখছিল। তখনই সেখানে তাদের লিডার স্কাই 3 এই সব কিছু দেখে ভাবতে শুরু করে, ব্লিচ টেম্পলের লিডার এই সেক্টরের উপর অ্যাটাক করার জন্য এসেছিল, কিন্তু এই সময় মৌকিন সেক্টরের লিডার ব্লিচ টেম্পলের লিডার সহ তার সাথে যতগুলো পার্সন তাদের সেক্টর উপর অ্যাটাক করার জন্য এসেছিল, তাদের সবাইকেই মেরে ফেলেছে। তাই আমার মনে হয় না এখন এখানে আমাদের আর কিছু করতে হবে। এইসব ভেবেই সে এখানে তার যতগুলো আন্ডারলিং ছিল তাদের সবাইকে বলে, তাহলে চলো, এখন আমাদের এখানে আর কোনো কাজ নেই, তাই আমরা এখন আমাদের বেসে ফিরে যাব। এটা শুনে তাদের মধ্যে একজন বলে, লিডার প্লিজ আপনি কি আমাকে এই কথাটা বলতে পারবেন যে আমরা এখানে কেন এসেছিলাম, আমাদের মেইন কাজটা কি ছিল? কারণ এখানে অনেক সময় ধরেই এইসব কিছু চলছে, কিন্তু আমরা এত সময় এখানে কিছুই করিনি, শুধু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কিছু দেখেছি। তার এইসব কথা শুনে স্কাই 3 বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো যে আমরা অনেক সময় ধরেই এই সব কিছু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, কিন্তু আমিও জানি না যে আমরা এখানে কেন এসেছিলাম। কারণ আমাকে এখানে আসার জন্য সিটি গার্বা অর্ডার করেছিল, কিন্তু তিনি আমাকে এই সম্পর্কে কিছুই বলেনি যে এখানে আমাদের কি করতে হবে। তিনি শুধু আমাদেরকে দূর থেকে এইসব কিছু দেখতে বলেছিল। আজ এখানে আপনাদের কাছে একটা কোশ্চেন আছে, আপনারা কি এটা বলতে পারবেন যে সিটি গার্বা আসলে কে? তখনই স্কাই 3 বলে, আমার মনে হয় সিটি গার্বা আমাকে এখানে আসার জন্য এই জন্য বলেছিল কারণ সে এই সব কিছুই আমাদেরকে দেখাতে চেয়েছিল। আর এখন যেহেতু ব্লিচ টেম্পলের লিডার সহ তাদের সেক্টর অনেকগুলো স্ট্রং পার্সন মরে গেছে আর তাদের সবাইকে মৌকিন সেক্টর লিডার মেরেছে, তাই আমার মনে হয় মৌকিন সেক্ট খুব দ্রুতই অনেক উপরে চলে যাবে আর অপর পাশে ব্লিচ টেম্পল অনেক দ্রুতই অনেক নিচে নেমে যাবে।
আর এখন যেহেতু এখানে আমরা যেই কাজের জন্য এসেছিলাম সেই কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই চলো এখন আমরা আমাদের বেসে ফিরে যাই। এইসব বলেই ব্লাড থার্স্টি গ্রুপের মেম্বাররা সেখান থেকে চলে যায়। তখনই আমরা দেখতে পারি এই সব কিছুই দূর থেকে লাইব্রেরিয়ানও দেখছিল। আর তাদেরকে সেখান থেকে যেতে দেখে লাইব্রেরিয়ান বলে, আমি অনেক সময় আগে তাদেরকে নোটিশ করেছিলাম যে তারা এই পাহাড়ের চটি থেকে আমাদের সেক্টরের মধ্যে কি কি হচ্ছে সেই সব কিছুর উপরই নজর রাখছে। আমি তো ভেবেছিলাম যখন আমাদের সেক্টর মেম্বাররা উইক হয়ে পড়বে তখনই ব্লাড থার্স্টি গ্রুপের মেম্বাররা ব্লিজ টেম্পলের মেম্বারদের সাথে মিলে আমাদের সেক্টর উপর অ্যাটাক করে দেবে, কিন্তু না, শেষ পর্যন্ত তারা এখানে কিছুই করেনি। আমি তো ভেবেছিলাম যদি তারা আমাদের সেক্টর উপর অ্যাটাক করে দিত তাহলে এই ফাইটের মধ্যে আমাকেও যুক্ত হতে হতো আর তাদের বিরুদ্ধে ফাইট করতে হতো, কিন্তু যেহেতু তারা আমাদের সেক্টর উপর অ্যাটাক করেনি তাই আমাকেও এখানে কোনো অ্যাকশন নিতে হয়নি। সত্যি আমি অনেক বেশি বুড়ো হয়ে গেছি, তাই আমার শরীর এইসব ফাইটের জন্য আর সুটেবল না। সত্যি এটা মানতে হবে, শাইয়ান অনেক বেশি অ্যামেজিং। কারণ আজ আমি এখানে তার প্ল্যান দেখে এই জিনিসটা বলতে পারবো যে ফিউচারও যদি সে আমাদের সেক্টর ভেতরই থাকে তাহলে আমাদের সেক্ট অনেক বেশি গ্রো হবে আর আমাদের মৌকিন সেক্টর ফিউচারও অনেক বেশি ব্রাইট হবে। লাইব্রেরিয়ানের এইসব কথার সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে যেই কোশ্চেনটা করেছি, যদি আপনাদের মধ্যে কেউ সেই কোশ্চেনের অ্যান্সারটা জেনে থাকেন তাহলে নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।